আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুলতানা এডুকেয়ার। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আবারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি আসলে যেহেতু শীত চলে আসছে, তো শীতের জন্য কিন্তু গাছ লাগাবো, যার কারণে আমি আগে থেকেই বেড তৈরি করছি। তো আমি কিভাবে বেলকুনিতে আমার শীতের গাছ লাগানোর জন্য মাটি তৈরি করছি, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই যে দেখুন, আমি সাধারণত এরকম সবজি দিয়েই কিন্তু আসলে দেখা যায় যে এখানে কিন্তু এত বেশি মাটি পাওয়া যায় না, যার কারণে আমি করি কি, আমার যে সবজিগুলো থাকে, সবজির খোসাগুলো আর কি, সেগুলো আমি জমিয়ে রাখি। আর ঠিক এভাবেই কিন্তু আমি এই যে প্রত্যেকটা যে 5 লিটারের যে বোতলগুলো আছে, আমি ওই বোতলগুলোতে কেটে নিয়েছি। আর ওগুলোতে আমি এই যে একদম সবগুলোতেই সবজির খোসা একদম ভর্তি করে দিয়েছি। নিচে কিন্তু আমাদের যে কাগজগুলো থাকে, ফেলে দেওয়া যে বাড়তি কাগজ থাকে অনেক সময়, ওই কাগজগুলো আমি নিচে দিয়ে দিয়েছি। তো এই যে দেখুন, আমার বেলকুনির গাছগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আসলে এই যে মরিচ গাছটাতে প্রত্যেকটাতে একদম মরিচে কিন্তু ভরপুর হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু চাইলে এভাবে বেলকুনিতে মাটি প্রস্তুত করতে পারেন। যেহেতু খুব বেশি মাটি থাকে না, তাই সবজির খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে কিন্তু সবজির খোসা দিয়ে উপরে সামান্য একটু মাটি দিয়ে তারপর রেখে দিলে 1 মাসের মতো ভিতরেই কিন্তু এগুলো একদম মাটিতে পরিণত হয়ে যাবে। এই যে দেখুন, সবজির খোসা দিয়ে আমি কিছুটা ডিমের খোসা দিয়েছিলাম, আর এই যে এখানে এখন উপর থেকে কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। তো এই খোসাগুলো কিন্তু পচে গিয়ে বসে যাবে, তো আমি উপর থেকে আরও কিছু মাটিও দিয়ে দেব। তো যাই হোক, আমি কিন্তু এভাবেই সবসময় আমার মাটিগুলো রেডি করে থাকি। আর এভাবে কিন্তু সারই একটা মাটি হয়ে যায় আর কি। এতে কোনো প্রকার বাজারে সার কিনে কোনো মাটি দেওয়া লাগে না, এতেই গাছ কিন্তু খুব সুন্দর খাবার পেয়ে থাকে। আর এই তো তারপর আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। তো বেডরুম গুছিয়ে কিন্তু আমি চলে যাব দুপুরের রান্নাতে। তো এই যে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছিলাম, টেবিলটাও একটু মুছে নিলাম। প্রথমে আমার খাটটা আমি পরিষ্কার করে তারপর বেডশিটটাও আমি কিন্তু একটু পরিষ্কার করে নিলাম। তো এই তো সব কিছু গুছিয়ে তারপর কিন্তু আমি নিয়েছি। আর এরপর চলে যেতে হবে দুপুরের রান্নাতে। তো আজকে আমি কাঁচা কলা রান্না করব। তো কাঁচা কলাতে কোনো প্রকার আমি যেভাবে আজকে রান্না করব এটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ এভাবে যদি আপনারাও রান্না করেন তাহলে দেখা যায় অনেক সময় কাঁচা কলা কিন্তু কালো হয়ে যায় বা রান্না করার পরেও অনেক কষ থাকে। তো এটা আর হবে না, যার কারণে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করব। তো আমার রুমটাও একটু কিন্তু আপনাদের সঙ্গে ঘুরিয়ে দেখালাম আর কি গোছানোর পরে। তো এই তো এরপর আমার এই যে মশলাদানিতে মশলা শেষ হয়ে গিয়েছিল, ধনিয়া, জিরা, মরিচ, হলুদ গুঁড়া সব কিছুই শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি সেগুলোও কিন্তু রিফিল করে নিচ্ছি। তো এখানে সব কিছু রিফিল করে নেওয়ার পরে তারপর কিন্তু আমার ডিটারজেন্টও শেষ হয়ে গিয়েছিল। তারপর আমি ডিটারজেন্টটাও এই যে একই সাথে সব কিছুই দেখা গেছে মানে রিফিল করে নিচ্ছি। তারপর আমার মশলাদানিতেও কিন্তু আমি বেশ কিছুদিন আগে মশলা রেখেছিলাম, সেগুলোও শেষ হয়ে গিয়েছে। তো এই যে এরই ফাঁকে এখানে কিন্তু আমি মাছ ভিজিয়ে নিচ্ছি, যেহেতু আমি আজকে মাছ রান্না করব কাঁচা কলা দিয়ে। তো এই যে এই তো এখানে কিন্তু আমি এখন কাঁচা কলাগুলো কেটে নিচ্ছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা গামলার ভিতরে কিন্তু আমি নিয়ে নিয়েছি হলুদ আর নিয়েছি লবণ। তো এই তো ঠান্ডা পানির ভিতরে হলুদ আর লবণটা মিশিয়ে নিয়ে আমি এখানে এই যে কাঁচা কলাগুলো কেটে কিন্তু এখানেই রাখছি। আর এভাবে কিন্তু একদমই কিন্তু কালো হবে না এরকম করলে। আর আমি শুধু যে এটা হলুদ লবণ দিয়েই ধুয়েছি তা না, আমি একটু কুসুম গরম পানি করেও কিন্তু আমি এই কলাটা ধুয়ে নিয়েছিলাম। এতে করে কোনো প্রকার কোনো কালো হবে না আর কোনো কষও থাকবে না। তো যারা আসলে নতুন গৃহিণী তারা কিন্তু এভাবে এই কাঁচা কলাগুলো রান্না করবেন, দেখবেন কোনো প্রকার কোনো কষও থাকবে না বা কোনো কালোও হবে না। আর এদিকে এই যে মূলা শাক ভাজি করব। তো এই যে মূলা শাকগুলো আমি কিন্তু ধুয়ে ক্লিন করে নিচ্ছি। আর এরপর আমি কিন্তু মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি, আর এই যে ওগুলো এখন ভেজে নিব। আর মাছ ভেজে না রান্না করলে আপনাদের ভাইয়া খেতে চায় না। তো হাজব্যান্ড যেহেতু এভাবে মাছ ভেজে না রান্না করে খেতে চায় না, তাই সবসময় মাছটা ভেজে রান্না করারই চেষ্টা করি। অবশ্য আমি কিন্তু মাছটা কষিয়ে রান্না করলেও আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এরপর কিন্তু আমি রান্নাটাও বসিয়ে নিব। তো কাঁচা কলা রান্নাতে আমি কিন্তু কোনো প্রকার কোনো
আদা রসুন পেস্ট ব্যবহার করছি না। আর এই তো দেখুন কলাগুলো একদম কিন্তু কোনো প্রকার কালো হয়নি। আর এই যে আমি এখানে হলুদ, লবণ, মরিচ এগুলো দিয়েই কিন্তু তারপর আমি কলাটা রান্না করে নিচ্ছি। আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আলু। তো আলু দিয়ে, কাঁচা কলা দিয়েই আজকে রান্না করব। আর এদিকে মূলা শাক ভাজিটাও কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। এখানে আমি সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ আর দিয়ে দেব লবণ। তারপর এগুলো সিদ্ধ করে নিয়ে আমি শাকগুলো বাগার দিয়ে দিব। তো এই যে আমি কিন্তু কলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়েছিলাম। আর এখানে এখন সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাবেন আমার রান্নাটাও প্রায় কিন্তু হয়ে যাবে। আসলে দেখা যায় ছোট আকারেই ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। এই যে দেখুন ফাইনালি তরকারির কালারটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো প্রকার কষও নেই আর কালো তো নেই। তাহলে আপনারাও এভাবে কিন্তু ট্রাই করতে পারেন, যার জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর এদিকে এখন আমি মূলা শাকটাও বাগার দিয়ে নিচ্ছি। তো আমার প্রিয় আপুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন, আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর এজন্য কিন্তু আপনাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। এতে করে আরও ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যেতে সাহায্য করবে। এদিকে দেখুন সব ধরনের মশলাদানিতে শেষ হয়ে গিয়েছিল আর কি। তেজপাতা, তারপর কিছুটা কালো জিরা, তারপর এলাচ, দারচিনি সব কিছুই আমি কিন্তু রিফিল করে নিয়েছি। তো আমি গত ভিডিওতে আপনাদের সঙ্গে আম ভর্তা শেয়ার করেছিলাম। আর এদিকে আজকে কিন্তু আবার পেয়ারা আর আমড়া নিয়ে নিয়েছি। আর এই পেয়ারা আমড়া মাখাটা খেতে যে এত বেশি দারুণ ছিল। তো আসলে যে কোনো ভর্তার সাথে যদি একটু তেঁতুল নিয়ে নেন এই ভর্তাটা খেতে মনে হয় আরও বেশি স্বাদের হয়ে যায়। তো এখানে এই যে নিয়েছি তেঁতুল, চিলি ফ্লেক্স, নিয়েছি সরিষার তেল, তারপর বিট লবণ আর নিয়েছি সাদা লবণ। ব্যাস এই যে মেখে নিয়েছি। আর কি যে বলবো, এই আমড়া আর পেয়ারা মাখা যে খেতে এত বেশি দারুণ ছিল। আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আর দেখুন এখন যেহেতু ভয়েস দিচ্ছিলাম দেখে তো আবারও খেতে ইচ্ছা করছে। আর আমি জানি আমার আপুদেরও নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় কিন্তু কিছুটা দুধ মালাই নিয়ে আসছিল, সঙ্গে আম নিয়ে আসছিল, সেগুলোও গুছিয়ে নিব। তো আজকের ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে কিন্তু ঠান্ডা লেগে ভয়েসের অবস্থা একদমই খারাপ, কথা মনে হচ্ছে মুখ থেকে বের হচ্ছে না। তো আজকের মতো আমি শারমিন সুলতানা বিদায় নিব। পরবর্তী নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।